শিক্ষার্থীবৃন্দ আমার শুভেচ্ছা গ্রহণ করবে। আজকের ক্লাসে অংশ নেবার জন্য তোমাদেরকে অভিনন্দন ও স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকল সদস্য সহ ভালো আছো। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে তোমরা ঘরে আছো, ঘরেই থাকবে, একদম বের হবে না, ঘরে থেকেই ভালোভাবে লেখাপড়া করে যাবে। আজকে তোমাদের সামনে আমি এসেছি একটি ক্লাস নিয়ে। এই ক্লাসের একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র পাঠ শিরোনাম হিসাবে তোমাদের সামনে তুলে ধরেছি। স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, এটি একটি সামুদ্রিক শৈবালের ছবি। যে শৈবালের নাম আমরা গত ক্লাসে বলেছি, শৈবালটি হচ্ছে উলভা। আর স্ক্রিনের দুই পাশে দুইটা শৈবাল দেখতে পাচ্ছ, এই দুইটা শৈবাল হচ্ছে ইউলোথ্রিক্স। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র কোড 178 পঞ্চম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে শৈবাল, ছত্রাক ও লাইকেন, এর শৈবাল অংশের ইউলোথ্রিক্স এর বৈশিষ্ট্য, গঠন ও জনন নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ সেকেন্ড ক্লাস। আমরা এই ক্লাসের শুরুতে প্রথমে আগে জেনে নেই আজকের ক্লাসের শিখন ফলগুলো কি কি। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা ইউলোথ্রিক্সের শ্রেণীবিন্যাস বলতে পারবে, ইউলোথ্রিক্স শৈবালের বৈশিষ্ট্য বলতে পারবে, ইউলোথ্রিক্সের গঠন বর্ণনা করতে পারবে, ইউলোথ্রিক্সের অযৌন জনন বর্ণনা করতে পারবে, ইউলোথ্রিক্স শৈবালের যৌন জনন ব্যাখ্যা করতে পারবে, ইউলোথ্রিক্সের গঠন ও জননের চিত্র আঁকতে পারবে এবং ইউলোথ্রিক্সের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এবার যাওয়া যাক মূল ক্লাসে। আমরা ইউলোথ্রিক্স যে শৈবালের কথা বলছি, প্রথমে আগে এই শৈবালটার শ্রেণীবিন্যাস আমরা জেনে নেই। এই শৈবালটার প্রোটোটিস্টা অথবা প্রোটিস্টা হচ্ছে কিংডম, আর ডিভিশন হচ্ছে ক্লোরোফাইটা, ক্লাস হচ্ছে ক্লোরোফাইসি, অর্ডার হচ্ছে ইউলোট্রিকেলিস, ফ্যামিলি ইউলোট্রিকেসি, জেনাস ইউলোথ্রিক্স, স্পেসিস ইউলোথ্রিক্স অ্যাকুয়ালিস অথবা ইউলোথ্রিক্স জোনেটা। এরকম প্রায় 30টার মতো প্রজাতি রয়েছে। এবার আমরা দ্বিতীয় স্লাইডে যাব। সেখান থেকে আমরা ইউলোথ্রিক্সের আবাস সম্পর্কে আমরা ধারণা নিব। ইউলোথ্রিক্স একটি সূত্রাকার সবুজ শৈবাল। এরা প্রধানত বদ্ধ স্বাদু পানিতে বসবাস করে থাকে। আবদ্ধ জলাশয়ের পরিষ্কার পানিতে এরা জন্মাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে নদী, ঝর্ণা বা চৌবাচ্চার যে জায়গায় পানি ছিটে আসে, সবসময় ছিটে আসা পানি থাকে, সেই সমস্ত স্থানেও কোনো কিছুর সাথে যুক্ত থেকে ইউলোথ্রিক্স বসবাস করে। খুব কম সংখ্যক প্রজাতি সামুদ্রিক, যেমন ইউলোথ্রিক্স সিউডোফ্ল্যাকা। খুব কম সংখ্যক প্রজাতি সামুদ্রিক, আর কিছু আছে এপিফাইট। আমরা এর আগের ক্লাসে বলেছি, এপিফাইট অর্থ হলো যে অন্য গাছের উপরে জন্মানো। আর অল্প কিছু প্রজাতি আছে লিথোফাইট, ইউলোথ্রিক্স ইমপ্লেক্সা। লিথোফাইট মানে হচ্ছে পাথরের উপরে জন্মানো। ইউলোথ্রিক্সের প্রায় 30টি প্রজাতি রয়েছে। আমরা এখন ইউলোথ্রিক্সের দৈহিক গঠন নিয়ে আমরা আলোচনা করব। গঠনগত দিক দিয়ে ইউলোথ্রিক্সের দেহ বা সূত্রকে আমরা 3টা অংশে ভাগ করে নেব বর্ণনার সুবিধার জন্য। ইউলোথ্রিক্স একটা অসাক সূত্রাকার সবুজ শৈবাল। এর যে সূত্রাকার দেহটা, এই সূত্রাকার দেহে আমরা 3 ধরনের কোষ আমরা দেখব। একটি হচ্ছে গোড়াদেশীয় কোষ, যার নাম হোল্ডফাস্ট, আর ভিন্ন
গঠনের একটি কোষ পাবো শীর্ষস্থ কোষ, আর গোড়াদেশীয় কোষ আর শীর্ষস্থ কোষের মাঝে যে মধ্যবর্তী কোষ অঞ্চল আছে, যে অঞ্চলের সবগুলো কোষের গঠন প্রায় একই রকম। আমরা একটু ইলোথিরিক শৈবালের দৈহিক গঠনের যে ছবিটা আছে, আমরা সেই ছবিটা দেখে নিই এবং সেই ছবির আলোকেই আমরা ইলোথিরিক শৈবালের গঠন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ এটা একটা ইলোথিরিক্সের অশাক সূত্রাকার সবুজ শৈবাল। তোমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এক সারি কোষ একের পর এক যুক্ত হয়ে একটি সূত্র তৈরি করেছে। যখন অনেক কোষ একের পর এক যুক্ত হয়ে একটি সূত্র তৈরি করবে, এই যে একসারি কোষের সূত্র, এই একসারি কোষের সূত্রকে বলে ট্রাইকোম। আর এই ট্রাইকোম যখন একটি পিচ্ছিল আবরণ দিয়ে আবৃত হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো ফিলামেন্ট। অতএব ইলোথিরিক্সের দেহটা এইরকম ফিলামেন্টাস এবং অশাখান্বিত সবুজ বর্ণের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি যে ইউলোথিরিক্সের এই সূত্রাকার দেহের গঠনগতভাবে 3 ধরনের কোষ রয়েছে। এই যে গোড়াদেশীয় লম্বা যে কোষটা দেখতে পাচ্ছ, যে কোষটাকে বলা হয় হোল্ড ফাস্ট, এটা অসবুজ। এটা কোনো সাবস্ট্রেটাম বা কোনো তলের সাথে দেহটাকে যুক্ত রাখে। এই কোষে কোনো ক্লোরোপ্লাস্ট নেই এবং কোষটা একটু লম্বা প্রকৃতির হয়, বর্ণহীন হয়। এবার আসা যাক শীর্ষস্থ কোষ, অর্থাৎ এই যে সূত্রের শীর্ষে যে কোষটা থাকবে, এই কোষটাই হলো শীর্ষস্থ কোষ। এই কোষ অন্যান্য কোষ থেকে আলাদা এ কারণে যে এই কোষটার এই বাইরের দিকটা উত্তল। এই শীর্ষস্থ কোষটা বিভাজিত হয়ে এই নিচের কোষগুলো তৈরি করেছে এবং একের পর এক বিভাজিত হয়ে আরো নতুন নতুন কোষ তৈরি করবে। এবার আসি আমরা মধ্যবর্তী কোষ অঞ্চল, অর্থাৎ এই শীর্ষস্থ কোষের পর থেকে এই হোল্ডফাস্টের পূর্ব পর্যন্ত এই যে আমরা কোষগুলো দেখতে পাচ্ছি, এই কোষগুলো হচ্ছে মধ্যবর্তী কোষ অঞ্চল। এই সবগুলো কোষের গঠন মোটামুটি একই রকম। একটি কোষের গঠন আলোচনা করলেই তোমরা পুরো কোষগুলোর গঠন সম্পর্কে ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউলোথিরিক্সের দেহের প্রত্যেকটা কোষের চারিদিকে 2 স্তর বিশিষ্ট কোষ প্রাচীর আছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে কোষ প্রাচীর, দেখো এই কোষ প্রাচীর 2 স্তর বিশিষ্ট। এই বাইরের যে স্তর, এটা পেকটোস জাতীয় পদার্থ দিয়ে তৈরি, আর ভিতরের যে স্তরটা দেখতে পাচ্ছ, এই ভিতরের স্তরটা সেলুলোজ নির্মিত। সবুজ শৈবালের একটা বিশেষ ক্যারেক্টার যে এদের কোষ প্রাচীর 2 স্তর বিশিষ্ট। বাইরের স্তরটা হচ্ছে পেকটোস জাতীয় পদার্থ দিয়ে তৈরি, আর ভিতরের স্তরটা সেলুলোজ দিয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা কোষ, আর এই কোষ প্রাচীরের ভিতরে কিন্তু রয়েছে প্রোটোপ্লাজম, এবং এই প্রোটোপ্লাজমের কেন্দ্রে রয়েছে একটি নিউক্লিয়াস। প্রত্যেকটা কোষের মাঝে একটি নিউক্লিয়াস থাকে, এবং খেয়াল করে দেখো কোষের প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম জায়গা কিন্তু দখল করে রেখেছে একটি ক্লোরোপ্লাস্ট। ইউলোথিরিক্সের একটি কোষে তো একটি ক্লোরোপ্লাস্ট থাকে, এবং এই ক্লোরোপ্লাস্ট কিন্তু আকৃতিতে বিভিন্ন রকম হতে পারে। এটা কলার শেপ হতে পারে, এটা সি আকৃতির হতে পারে, এটা বেল্ট শেপ হতে পারে, এরকম নানা রকমের হতে পারে। আমরা স্ক্রিনে যে ক্লোরোপ্লাস্টটা দেখিয়েছি, একটি সি আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা দেখিয়েছি। আর ক্লোরোপ্লাস্টের গায়ে দেখো অনেকগুলো আমরা
পাইরিনয়েড দেখতে পাচ্ছি। ক্লোরোপ্লাস্টের গায়ে এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় পাইরিনয়েড। এক থেকে একাধিক পাইরিনয়েড অবস্থান করে। তাহলে আমরা ইলোথ্রিক্সের বিশেষ ক্যারেক্টার কি জানলাম? যে প্রত্যেকটা কোষের মধ্যে একটি ক্লোরোপ্লাস্ট থাকবে এবং ক্লোরোপ্লাস্টের গায়ে এক বা একাধিক পাইরিনয়েড থাকবে। ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েডের উপস্থিতি এটা সবুজ শৈবালের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটা বিষয় হলো যে এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু অনেক ছোট বড় কোষ গহ্বর আছে। ছবিতে দেখানো হয়নি, কিন্তু আমি বলে দিলাম যে এটা মেমোরিতে রাখবে যে এদের প্রোটোপ্লাজমের মধ্যে অনেক ছোট বড় কোষ গহ্বর থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলোথ্রিক্সের একটি কোষের যে গঠন সেটা আমি আলোচনা করলাম, পাশাপাশি একটি দৈহিক গঠনও আমাদের বর্ণনা হয়ে গেল। আমি আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে ইলোথ্রিক্স কোনো কিছুর সাথে যুক্ত থেকে তারা বসবাস করে এবং পানির আঘাতে এদের দেহের কিছু অংশ ভেঙে গিয়ে অনেক সময় ভাসমান অবস্থাতেও জীবনযাপন করে। এই ভাসমান অবস্থায় জীবনযাপন করাকে বলা হয় প্ল্যাঙ্কটনিক লাইফ লিড, অর্থাৎ প্ল্যাঙ্কটনিক অবস্থায় তারা বসবাস করে। ইলোথ্রিক্সের গঠন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন যাওয়া যাক ইলোথ্রিক্সের জনন। বংশবৃদ্ধির প্রক্রিয়াই হলো জনন। ইলোথ্রিক্স যৌন এবং অযৌন দুটো উপায়ই বংশবৃদ্ধি করে থাকে। অযৌন জননকে দুই ভাবে ভাগ করা যায়, একটি হচ্ছে অঙ্গজ উপায়ে আর একটা হলো স্পোর দ্বারা। আমরা প্রথমেই অযৌন জনন আলোচনা করব। ইলোথ্রিক্স খণ্ডায়ন পদ্ধতিতে অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে থাকে। ইলোথ্রিক্সের যে সূত্র সেটা যদি একাধিক খণ্ডে বিখণ্ডে ভাগ হয়ে যায়, তখন প্রত্যেকটা খণ্ডের কোষ বিভাজিত হয়ে নতুন ইলোথ্রিক্স গঠন করে থাকে। স্পোরের মাধ্যমে ইলোথ্রিক্সের অযৌন জনন। ইলোথ্রিক্সে কয়েক রকম স্পোর তৈরি হতে দেখা যায়, যেমন জু স্পোর, অ্যাপ্লানো স্পোর, হিপনো স্পোর, অ্যাকিনিটি এবং পামেলা দশা। এর মধ্যে জু স্পোরটা কিন্তু অনুকূল পরিবেশে তৈরি হয়, আর বাকি স্পোরগুলো কিন্তু বা বাকি যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু প্রতিকূল পরিবেশে তৈরি হয়। আমরা জু স্পোর নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। ইলোথ্রিক্সে কিভাবে জু স্পোর তৈরি হবে সেটা আমরা আলোচনা করব। তার আগে জেনে নেই জু স্পোরটা কি। জুও শব্দের অর্থ প্রাণী, আর প্রাণীর একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো যে সে চলাচল করতে পারে। আর স্পোর হচ্ছে দেহ থেকে বিশেষভাবে তৈরি অযৌন জনন কোষ বা অযৌন জনন গঠন, যা থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে সরাসরি অপত্য দেহ বা নতুন দেহের সৃষ্টি হয়। আর জো স্পোর বলতে ওই স্পোরকেই বোঝানো হয় যে স্পোরে ফ্লাজেলা যুক্ত থাকে, আর ফ্লাজেলা যুক্ত থাকার কারণে স্পোর চলাচল করতে পারে। আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি যে ইলোথ্রিক্সের দুই ধরনের জু স্পোর তৈরি হয়। একটি হচ্ছে ম্যাক্রো জু স্পোর, আর একটা হলো মাইক্রো জু স্পোর। নাম থেকে যেটা বোঝা যায় যে মাইক্রো জু স্পোর ছোট, ম্যাক্রো জু স্পোর বড়। কিন্তু এর আরেকটি ক্যারেক্টার আছে যে মাইক্রো জু স্পোরে দুটি ফ্লাজেলা যুক্ত থাকে, আর ম্যাক্রো জু স্পোরে চারটি ফ্লাজেলা যুক্ত থাকে। এখন আমরা জেনে নিব কিভাবে জু স্পোর তৈরি হয় এবং কখন মাইক্রো জু স্পোর তৈরি হবে, কখন ম্যাক্রো জু স্পোর তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইলোথ্রিক্সের একটি মাতৃদেহ দেখতে পাচ্ছ। আমরা গত ক্লাসে বলেছিলাম যে শৈবাল এর জননাঙ্গ এককোষী এবং বন্ধা কোষের প্রাচীর বিহীন। এখানে এর দেহের যে এক একটি কোষ আছে
এই এক একটি কোষই কিন্তু জননাঙ্গ হিসাবে কাজ করতে পারে এবং এর এক একটি কোষ থেকেই অযৌন স্পোর তৈরি হতে পারে। এজন্য প্রত্যেকটা কোষ এক একটা জননাঙ্গ হিসাবে কাজ করতে পারে। কিভাবে জুস্পোর তৈরি হবে? অনুকূল পরিবেশে, অর্থাৎ যখন পানির তাপমাত্রা কম থাকবে এবং শৈবাল ব্যাপকভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারবে, তখন প্রত্যেকটা কোষ জননাঙ্গ হিসাবে কাজ করতে পারে। যে কোষটা জননাঙ্গ হিসেবে কাজ করবে, ওই কোষের যে নিউক্লিয়াসটা আছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, সেটা মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে 2টি, 4টি, 8টি, 16টি, 32টি, 64টি এভাবে গুণিতক হারে অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। একটি কোষের মধ্যে কত সংখ্যক নিউক্লিয়াস তৈরি হবে, কত সংখ্যক কোষ তৈরি হবে, তার উপরই নির্ভর করবে ম্যাক্রোজুইস্পোর তৈরি হবে না মাইক্রোজুইস্পোর তৈরি হবে। যদি 4টি বা 8টি নিউক্লিয়াস তৈরি হয়, তখন প্রত্যেকটা নিউক্লিয়াস তার চারিদিকে কিছু সাইটোপ্লাজম জমা করবে এবং সাইটোপ্লাজমকে ঘিরে আরেকটা আবরণ তৈরি করে স্পোরে পরিণত হবে এবং এই স্পোরগুলো এই কোষ প্রাচীরের 2টা স্তর ভেদ করে বের হয়ে আসবে এবং একটি জেলির মতো আবরণের মধ্যে আবৃত থাকবে। যে জেলির মতো আবরণ দিয়ে আবৃত থলেটাকে বলা হয় ভেসিকল। তাহলে প্রথমে প্রত্যেকটা কোষের মধ্যে 4টি, 8টি, 16টি, 32টি সংখ্যায় অপত্য কোষ তৈরি হবে। এই কোষগুলো ভেসিকলে চলে আসবে। ভেসিকলে আসার পরে সেখানে কোষগুলোতে ফ্লাজেলা তৈরি হয় এবং একসময় ভেসিকলের আবরণ ভেদ করে জুস্পোরগুলো পানিতে বের হয়ে আসে এবং সাঁতার কাটতে থাকে। যদি একটি কোষের মধ্যে 4টি বা 8টি জুস্পোর তৈরি হয়, তাহলে জুস্পোরগুলো বেশ বড় হয়, তখন তার সাথে 4টি ফ্লাজেলা যুক্ত থাকে, অর্থাৎ ম্যাক্রোজুস্পোর তৈরি হয়। আর 32 বা তার বেশি সংখ্যক যদি নিউক্লিয়াস তৈরি হয়, তখন একটা কোষের মধ্যে অনেক ছোট ছোট জুস্পোর তৈরি হয়, তখন সেটাকে বলে মাইক্রোজুস্পোর, যার সাথে 2টি ফ্লাজেলা যুক্ত থাকে। যাই হোক, ম্যাক্রোজুস্পোর তৈরি হোক আর মাইক্রোজুস্পোর তৈরি হোক, কিছু সময় এই জুস্পোরগুলো পানিতে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটার পরে তারা এক সময় কোনো কিছুর সাথে আবদ্ধ হয়, আবদ্ধ হয়ে এক সময় ফ্লাজেলা হারিয়ে ফেলে। তারপর এই কোষটা বিভাজিত হয়ে প্রথমে 2টা কোষ তৈরি করে, একটা নিচের দিকে একটা কোষ তৈরি করে আর একটা উপরের দিকের কোষ তৈরি করে। নিচের কোষটা আর বিভাজন করতে পারে না, যেটা এক সময় হোল্ডফাস্ট গঠন করে, আর উপরের কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে একের পর এক সূত্রাকার ভাবে নতুন নতুন কোষ তৈরি হতে থাকে এবং সূত্রাকার দেহটা ধীরে ধীরে লম্বা হতে থাকে। এভাবে স্পোরগুলো অঙ্কুরিত হয়ে এবং বিভাজিত হয়ে নতুন ইউলোথ্রিক্সের দেহ তৈরি করে থাকে। অনুকূল পরিবেশে এভাবে ইউলোথ্রিক্স জুস্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা স্ক্রিনে আরো কিছু স্পোর দেখতে পাচ্ছ, যে স্পোরগুলো কিন্তু প্রতিকূল পরিবেশে তৈরি হয়। প্রতিকূল পরিবেশ বলতে যেটা এখানে বোঝানো হচ্ছে যে পানির তাপমাত্রা যদি বেড়ে যায় বা শৈবালের যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি বা স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয়, সেটি হলো প্রতিকূল পরিবেশ। অ্যাপ্লনোস্পোর, হিপনোস্পোর, অ্যাকিনিটি, এই স্পোরগুলো কিন্তু এই প্রতিকূল অবস্থায় তৈরি হয়। অ্যাপ্ল্যানোস্পোর, এতে অ্যাবসেন্ট, প্ল্যানো মানে হচ্ছে সাঁতার কাটা, তাহলে যে স্পোরে কোনো ফ্লাজেলা থাকবে না, যে স্পোর সাঁতার কাটতে পারবে না বা চলতে পারবে না, সেটাকেই বলা হয় অ্যাপ্ল্যানোস্পোর। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউলোথ্রিক্সের প্রত্যেকটা কোষের মধ্যে একটি করে অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হয়েছে। এটা কিভাবে তৈরি হলো সেটা আমি ব্যাখ্যা করছি।
একটি ইউলোথিরিক্সের সূত্রাকার দেহ স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল। হঠাৎ করে যদি পরিবেশের প্রতিকূলতা সৃষ্টি হয় বা প্রতিকূলতা সৃষ্টি হতে থাকে, তখন প্রত্যেকটা দৈহিক কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে কোষ প্রাচীর থেকে আলাদা হয়ে মাঝ বরাবর চলে আসবে এবং এই প্রোটোপ্লাজমের পিণ্ড তার চারিদিকে একটি অতিরিক্ত আবরণ তৈরি করে স্পোরে পরিণত হবে। এটি হলো অ্যাপ্ল্যানোস্পোর। যদি প্রতিকূল পরিবেশে তার দৈহিক কোষ থেকে অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হয়, তাহলে প্রত্যেকটা দৈহিক কোষের মধ্যে একটি মাত্র অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু অনেক সময় আরেকভাবে অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হতে পারে। ধরে নাও পরিবেশ অনুকূল একটি কোষ অনুকূল পরিবেশে জুস্পোর তৈরির প্রক্রিয়া শুরু করেছে। অনেকগুলো জুস্পোর তৈরি করবে এবং জুস্পোর তৈরির প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষের মধ্যে অনেক কোষ তৈরি হয়েছে, কিন্তু এখনো তারা এই জননাঙ্গের মধ্যেই আছে, অর্থাৎ ভেসিকেলের মধ্যে যায়নি। এক্ষেত্রে কিন্তু একটি কোষের মধ্যে অনেকগুলো কোষ তৈরি হয়েছে এবং যদি এই সময় পরিবেশটা প্রতিকূল হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা কোষ আর জুস্পোর তৈরি করতে পারে না। তখন প্রত্যেকটা কোষ তার চারিদিকে অতিরিক্ত আবরণ তৈরি করে অ্যাপ্ল্যানোস্পোরে পরিণত হয়। এক্ষেত্রে কিন্তু একটি কোষের মধ্যে অনেকগুলো অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে ইউলোথ্রিক্স জুস্পোর তৈরি করতে গিয়ে যদি পরিবেশের প্রতিকূলতার কারণে জুস্পোর তৈরি করতে ব্যর্থ হয় এবং অ্যাপ্ল্যানোস্পোর তৈরি করে, তখন একটি কোষের মধ্যে অনেক অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হবে। কিন্তু প্রতিকূল পরিবেশে যদি তার প্রোটোপ্লাজম থেকে এক একটি অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হয়, তখন প্রত্যেকটা কোষের মধ্যে একটি মাত্র অ্যাপ্ল্যানোস্পোর তৈরি হবে। ধরে নাও যতটা প্রতিকূলতা ছিল, প্রতিকূলতা আরো বেড়ে গেছে, আরো তাপমাত্রা বেড়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তখন যে অ্যাপ্ল্যানোস্পোর গুলো তৈরি হয়েছে সেগুলোরও টিকে থাকা অসুবিধা হবে। তখন ওই অ্যাপ্ল্যানোস্পোর গুলো তার চারিদিকে আরেকটা অতিরিক্ত প্রতিরোধক প্রাচীর তৈরি করে নিজেকে অধিক প্রতিকূলতা থেকে রক্ষা করে। তখন আমরা ওই স্পোরকে বলবো হিপনোস্পোর। অর্থাৎ হিপনোস্পোর হলো যদি অ্যাপ্ল্যানোস্পোর অধিক প্রতিকূলতায় তার চারিদিকে আরেকটা অতিরিক্ত আবরণ তৈরি করে স্পোরে পরিণত হয়, তখন আমরা সেটাকে বলবো হিপনোস্পোর। তোমার মধ্যে হয়তো প্রশ্ন হতে পারে যে এই অ্যাপ্ল্যানোস্পোর বা হিপনোস্পোর গুলো কিভাবে বের হবে। প্রতিকূলতায় যখন এই শৈবালের কোষ প্রাচীর গলে যাবে, তখন এই অ্যাপ্ল্যানোস্পোর এবং হিপনোস্পোর গুলো ওই কাদার মধ্যে সুপ্ত অবস্থায় থাকবে। পরবর্তীতে যখন বৃষ্টি হবে বা নতুন পানি আসবে, তখন তারা অঙ্কুরিত হয়ে এক একটি স্পোর থেকে এক একটি ইউলোথ্রিক্সের সূত্রাকার দেহ তৈরি হবে। এবার আসা যাক অ্যাকিনিটি। অ্যাকিনিটিও কিন্তু প্রতিকূল পরিবেশে তৈরি হয়। যে অনেক সময় ইউলোথ্রিক্সের সূত্রাকার দেহের কিছু কিছু কোষ অধিক প্রোটোপ্লাজম ধারণ করে এবং অধিক প্রোটোপ্লাজম ধারণ ও সঞ্চয় করার জন্য তারা অন্যান্য দৈহিক কোষ অপেক্ষা বেশি স্ফীত হয় এবং পুরু প্রাচীর দিয়ে আবৃত হয়ে বিশেষ একটি গঠন তৈরি করে, যাকে বলা হয় অ্যাকিনিটি। এটা স্পোর হিসেবে কাজ করে। এর আরেক নাম হচ্ছে রেস্টিং স্পোর। প্রতিকূলতায় তার সমস্ত দেহ যদি পচে যায়, এই অ্যাকিনিটি পচবে না, কারণ অ্যাকিনিটির চারিদিকে প্রতিরোধক অতিরিক্ত আবরণ রয়েছে।
এরা কাদা মাটির মধ্যে সুপ্ত অবস্থায় থাকবে। পরবর্তীতে বৃষ্টি আসলে বা নতুন পানি আসলে তারা অঙ্কুরিত হয়ে নতুন ইলোথিরিক্সের সূত্রাকার দেহের জন্ম দিবে। এভাবে ইলোথিরিক্সের একটি সূত্রাকার দেহে অনেক অ্যাকিনিটি তৈরি হতে পারে। অনেক সময় অনেকগুলো কোষ মিলে একটি অ্যাকিনিটি তৈরি হতে পারে, আবার একটি কোষও একটি অ্যাকিনিটি গঠন করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পামেলা দশা নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটি অযৌন জনন পদ্ধতি। পামেলা দশাটা হলো যে এটাও প্রতিকূল পরিবেশে ঘটে থাকে। প্রতিকূল পরিবেশে একটি কোষের নিউক্লিয়াস অনেকগুলো ভাগ হয়ে যায়, অর্থাৎ হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। প্রত্যেকটা নিউক্লিয়াস তার চারিদিকে সাইটোপ্লাজম জমা করে এবং আবরণ তৈরি করে স্পোরে পরিণত হয়। এটাকে আমরা বলছি প্রোটোপ্লাজমের বিভক্তি। এই কোষগুলো একটি জিলেটিনের আবরণের মধ্যে আবৃত অবস্থায় থাকে এবং জিলেটিন আবরণের মধ্যে প্রতিকূলতা অতিক্রম করে। যখন পরিবেশ অনুকূল হয় তখন প্রত্যেকটা কোষের মধ্যে ফ্লাজেলা জন্ম হয় এবং তারা সাঁতার কাটতে সক্ষম হয়। তারপর এই জিলেটিনের পিচ্ছিল আবরণ ভেদ করে তারা বাইরে বের হয়ে আসে এবং প্রত্যেকটা স্পোর থেকে তারা নতুন ইলোথিরিক্সের সূত্রাকার দেহের জন্ম দেয়। আমি আবারও সংক্ষেপে বলছি যে একটি কোষের প্রোটোপ্লাজম ভাগ হয়ে একটি কোষের মধ্যে অনেকগুলো কোষ তৈরি করে। যখন প্রাচীর বিগলিত হয়ে যায় তখন এই কোষগুলো মাতৃকোষ থেকে বের হয়ে একটি জিলেটিনের আবরণের মধ্যে আবৃত অবস্থায় সুপ্তকাল অতিক্রম করে, প্রতিকূলতা অতিক্রম করে। সেই জিলেটিনের আবরণের মধ্যেই তারা অবস্থান করে। পরবর্তীতে বৃষ্টিপাত হলে বা নতুন পানির আগমন ঘটলে প্রত্যেকটা কোষে ফ্লাজেলা তৈরি হয় এবং তারা জিলেটিনের আবরণ ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং প্রত্যেকটা স্পোর অঙ্কুরিত হয়ে এক একটি ইলোথিরিক্সের সূত্রাকার দেহ তৈরি করে থাকে। এভাবে অ্যাকিনিটি, পামেলা দশা, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর তৈরির মাধ্যমে ইলোথিরিক্স প্রতিকূলতা অতিক্রম করে থাকে এবং অযৌন জনন সম্পন্ন করে থাকে। এবার আমরা আসি ইলোথিরিক্সের যৌন জনন। যৌন জনন বর্ণনা করার আগে আমরা কয়েকটা বিষয় একটু জেনে নেই যে ইলোথিরিক্সের যৌন জনন আইসোগ্যামাস প্রকৃতির। আমরা গত ক্লাসে আইসোগ্যামাস সম্পর্কে বলেছি, সেটা হলো যে একই রকম দুইটা গ্যামেট অর্থাৎ পুং এবং স্ত্রী গ্যামেট আকার আকৃতিতে দেখতে একই রকম, এইরকম দুইটা গ্যামেটকে বলা হয় আইসোগ্যামেট। যে গ্যামেট দুটাকে বাহ্যিকভাবে চিনতে পারা যাবে না যে কোনটি পুং আর কোনটি স্ত্রী। এই ধরনের আইসোগ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি বা আইসোগ্যামাস। আরেকটা বিষয় একটু জেনে নেই যে ইলোথিরিক্সের যে সূত্রাকার দেহ সেটা সাধারণত হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক অর্থ হচ্ছে যে ইলোথিরিক্সের এক একটা দেহের যত কোষ আছে সবগুলো কোষ থেকে হয় পুং গ্যামেট তৈরি হবে নইলে স্ত্রী গ্যামেট তৈরি হবে। অর্থাৎ একই দেহ থেকে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট তৈরি হবে না। এই ধরনের থ্যালাসকে বলা হয় হেটারোথ্যালিক বা ভিন্নবাসী। খুব কম সংখ্যক ইলোথিরিক্সের প্রজাতি আছে যারা হোমোথ্যালিক বা স্ববাসী, অর্থাৎ একই সূত্রাকার দেহের কিছু কোষ থেকে তৈরি হয় পুংজনন কোষ, আবার কিছু কোষ থেকে তৈরি হয় স্ত্রী জনন কোষ। ইলোথিরিক্সের যৌন জননকে আমরা বর্ণনার সুবিধার্থে তিনটি ধাপে ভাগ করে নেব। প্রথমে হচ্ছে গ্যামেট উৎপাদন, এরপর হচ্ছে নিষেক ও জাইগোট উৎপাদন, এরপরে হচ্ছে অঙ্কুরোদ্গম। প্রথম হচ্ছে গ্যামেট উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুং ফিলামেন্ট, অর্থাৎ পুং সূত্রাকার দেহ। এই কারণেই পুং বলছি যে এর কোষগুলো থেকে পুং গ্যামেট তৈরি হবে। আর এই দেহটা কিন্তু স্ত্রী ফিলামেন্ট, অর্থাৎ এই দেহের কোষগুলো থেকে স্ত্রী গ্যামেট তৈরি হবে। আর এই গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়া জুস্পোর তৈরি হওয়ার মতো। আমি জুস্পোর তৈরি হওয়ার ক্ষেত্রে যেভাবে ব্যাখ্যা করেছি, একইভাবে একটা কোষের মধ্যে অনেকগুলো গ্যামেট তৈরি হবে। তাহলে যেহেতু এটি পুং ফিলামেন্ট, এর প্রত্যেকটা কোষ হচ্ছে পুং জননাঙ্গ হিসাবে কাজ করে। এক একটা পুং জননাঙ্গ কোষ থেকে অনেকগুলো তোমার পুং গ্যামেট তৈরি হবে। আর এই পুং গ্যামেটকে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করছি। আর এটা যেহেতু স্ত্রী ফিলামেন্ট, এর স্ত্রী জননাঙ্গ কোষ থেকে স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে, এবং স্ত্রী গ্যামেটকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট। কিন্তু দেখো, এই দুই গ্যামেটকে আকার ও আকৃতিগত দিক দিয়ে আলাদা করা সম্ভব নয়। তারা সাইটোলজিক্যালি এবং জেনেটিক্যালি আলাদা, বাট মরফোলজিক্যালি কিন্তু তারা সেম। এই দুই ধরনের গ্যামেটকে আমরা বলছি আইসোগ্যামেট, এবং প্রত্যেকটা গ্যামেটের সাথে দুটি ফ্লাজেলা যুক্ত থাকে। দেখো, এখানে কিন্তু পুং এবং স্ত্রী গ্যামেটের মিলন হয়েছে, এবং এই মিলনের দেখো মিলন হয়ে জাইগোট তৈরি হয়েছে, এবং প্রাথমিক অবস্থায় জাইগোটের সাথে 4টি ফ্লাজেলা যুক্ত থাকে। পরবর্তীতে ফ্লাজেলা নষ্ট হয়ে যায় এবং একটি গোলাকার বা ডিম্বাকার জাইগোটে পরিণত হয়। প্রতিকূল পরিবেশে এই জাইগোট তৈরি হওয়ার পরে এই ডিপ্লয়েড জাইগোটে কিন্তু মিওসিস হবে। মিওসিস হওয়ার সাথে সাথে কিন্তু 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, যার 2টা পজিটিভ, 2টা নেগেটিভ। অর্থাৎ দুইটা স্পোর থেকে তৈরি হবে পুং ফিলামেন্ট, আর 2টা স্পোর থেকে তৈরি হবে স্ত্রী ফিলামেন্ট। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে ইউলোথ্রিক্সের এই সম্পূর্ণ জীবন চক্রের একমাত্র ডিপ্লয়েড কোষ কিন্তু একটাই, সেটা হলো জাইগোট। আর বাকি অংশটাই কিন্তু হ্যাপ্লয়েড। অর্থাৎ এর জীবন চক্রে ডিপ্লয়েড ফেজটা শুধুমাত্র একটা স্টেজ বা একটা কোষের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে জাইগোট। অর্থাৎ এর জীবন চক্রের হ্যাপ্লয়েড অংশটা বৃহৎ এবং ডিপ্লয়েড অংশটা খুবই সংক্ষিপ্ত। এরকম জীবন চক্রকে বলা হয় হ্যাপ্লোবায়োন্টিক জীবন চক্র। যে জীবন চক্রের হ্যাপ্লয়েড অংশটা বড়, ডিপ্লয়েড অংশটা ছোট, সেটাকে বলা হয় হ্যাপ্লোবায়োন্টিক জীবন চক্র। আমরা জন সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা পার্থেনোজেনেসিস নিয়ে আলোচনা করব। পার্থেনোজেনেসিস বিষয়টা হলো যে একটি ইউলোথ্রিক্সের গ্যামেটগুলো যৌন জননে লিপ্ত হবে। কোনো কারণে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনে ব্যর্থ হলো। যখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট নিষেক ঘটাতে ব্যর্থ হবে, অনেক সময় যেটা হয় যে ব্যর্থ হলে তখন ওই গ্যামেট তার চারিদিকে আবরণ তৈরি করে ফ্লাজেলা হারিয়ে একটি পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়ে স্পোর গঠন করে, যে স্পোরকে বলা হয় পার্থেনোস্পোর বা অ্যাজাইগো স্পোর। অনুকূল পরিবেশে এই অ্যাজাইগো স্পোর অঙ্কুরিত হয়ে নতুন একটা ইউলোথ্রিক্সের হ্যাপ্লয়েড সূত্রাকার দেহে জন্ম দেয়। অর্থাৎ মূল কথাটা হলো যে ইউলোথ্রিক্সের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট নিষেক ঘটাতে যদি ব্যর্থ হয়, আর ব্যর্থ হয়ে যদি সে ফ্লাজেলা হারিয়ে এবং তার চারিদিকে পুরো প্রাচীর দিয়ে আবৃত হয়ে স্পোর গঠন করে, তখন আমরা ওই স্পোরকে বলবো পার্থেনোস্পোর বা অ্যাজাইগো স্পোর। প্রত্যেকটা পার্থেনোস্পোর অনুকূল পরিবেশে অঙ্কুরিত বিভাজিত হয়ে
নতুন ইউলোথিরিক্সের সূত্রাকার দেহের জন্ম দিবে। আমরা এবার সার্বিকভাবে ইউলোথিরিক্সের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই, যে বৈশিষ্ট্যগুলো আমরা গঠন বা জনন পড়ানোর সময় আমরা আলোচনা করেছি। ইউলোথিরিক্সের দেহ সূত্রাকার, শাখাবিহীন, সবুজ, বহুকোষী এবং বিভাজনে সক্ষম। কোরাদেশীয় যে কোষটা, যাকে হোল্ডফাস্ট বলে, এই কোষটা কিন্তু ক্লোরোপ্লাস্ট বিহীন, অসবুজ। আর শীর্ষস্থ কোষটা বাহিরের দিকটা উত্তল। এই দুইটা কোষের আকার আকৃতি ভিন্ন রকম, এছাড়া এর মাঝের সবগুলো কোষের গঠন প্রায় একই রকম। প্রত্যেকটা কোষের মধ্যে একটি নিউক্লিয়াস, একটি ক্লোরোপ্লাস্ট থাকে, তবে এই হোল্ডফাস্টের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এবং প্রত্যেকটা ক্লোরোপ্লাস্ট বেল্ট আকৃতির, পেয়ালা আকৃতির, সি অক্ষরের ন্যায় বলয়াকৃতির বা কলার আকৃতির হতে পারে। প্রত্যেকটা কোষের চারিদিকে যে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীর দ্বিস্তর বিশিষ্ট। ভিতরের স্তরটি সেলুলোজ নির্মিত, আর বাইরের স্তরটি পেকটিন জাতীয় বা পেকটোস জাতীয় পদার্থ নির্মিত। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড থাকবে। আমি বলেছি যে পাইরিনয়েড সবুজ শৈবালের একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। পাইরিনয়েডের উপস্থিতি সবুজ শৈবালের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আমরা দেখেছি যে জুইস্পোর, অ্যাপ্লনোস্পোর, হিপনোস্পোর, অ্যাকিনিটি ইত্যাদি স্পোরের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে থাকে। এদের জুইস্পোর দুই রকমের, ম্যাক্রোজুইস্পোর আর মাইক্রোজুইস্পোর। ম্যাক্রোজুইস্পোরে 4টি ফ্লাজেলা থাকবে, মাইক্রোজুইস্পোরে 2টি ফ্লাজেলা থাকবে। এদের যৌনজনন আইসোগ্যামাস, এদের যৌনজনন আইসোগ্যামাস প্রকৃতির। আর হচ্ছে এরা সাধারণত ভিন্নবাসী, অর্থাৎ এদের ভিন্ন ভিন্ন দেহে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউলোথিরিক্সের বৈশিষ্ট্য জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউলোথিরিক্সের গুরুত্ব জেনে নেই। বেশ কিছু ক্ষেত্রে ইউলোথিরিক্স গুরুত্বপূর্ণ। জলজ ইকোসিস্টেমে উৎপাদক হিসাবে ইউলোথিরিক্সের গুরুত্ব রয়েছে। মাছের খাদ্য হিসাবেও ইউলোথিরিক্স ব্যবহার হয়ে থাকে। জমিতে সবুজ সার হিসাবে ইউলোথিরিক্স ব্যবহৃত হয়ে থাকে। নিচের প্রশ্নগুলো যাচাইয়ের মাধ্যমে নিজের পড়াটাকে মূল্যায়ন করে নেই। ইউলোথিরিক্সকে সবুজ শৈবাল বলা হয় কেন? ইউলোথিরিক্সকে সবুজ শৈবাল বলা হয় কেন? হোল্ডফাস্ট কি, এর কাজ লেখো। অ্যাকিনিটির কাজ লেখো। হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক জীবনচক্র কাকে বলে? পাইরিনয়েড কি? একটি হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম, খুব ইম্পর্টেন্ট হোমওয়ার্ক। ইউলোথিরিক্সের গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে, পাশাপাশি এর যে যৌন জনন আছে তারও ছবি আঁকা শিখবে। আমি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।